উই আর লুকিং ফর শত্রু। বিশ্বাস করো আমি অনেক চাপে ছিলাম, আমি তোমাদের সাথেই ছিলাম, আমি বারবার ইশারা দিয়েছি, আমি বারবার বুঝাতে চাইছি আমি কতটা চাপে আছি। সলমান সুখান বলেছে পই পইকার হিসেব নিতে হবে। এই মেট্রো রেল 1 বছরও ঠিক হবে না, এর পিছনে 300 কোটি টাকা লাগবে। এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? আমি তো জানি স্বজনেরা বেতনা কতটা কষ্টের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রায়হান আহমেদ রুমান এবং আমার অপর সাইডে রয়েছে এনিপুরো বাংলা বা রাই রোহান। আপনারা এখন ভিডিওটা দেখতেছেন হয়তো নতুন বাংলাদেশ 2.0-তে। আমরা এই চ্যানেলে প্রায় গত অলমোস্ট 1.5-2 মাসের মতো ভিডিও আপলোড করি নাই, অনেকদিন পর। যদিও এই যে স্বাধীন হওয়ার ব্যাপারটা এটা অলরেডি অনেক আগেই ঘটে গেছে। আজকে হচ্ছে প্রবাবলি 28 আগস্ট 2024 অ্যান্ড গত 5 আগস্ট নতুন করে দেশ স্বাধীন হলো। তাও হয়ে গেছে প্রায় অলমোস্ট 1 মাসের কাছাকাছি। আর এর আগে আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওরা মানে আমাদের দেশের জন্য যে জীবন দিয়েছে, একের পর এক রক্ত ঝরিয়েছে, সম্পূর্ণ বাংলাদেশ হয়ে গেছিল রক্তাক্ত। এই সব কিছুই শুরু হয় হচ্ছে জুলাইয়ের 15 তারিখের দিকে। তারপর ওই 15 দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্টুডেন্টদের উপর পুলিশ দিয়ে গণহত্যা চালাইছে এবং এগুলো সবাই আপনারা জানেন। এখন এই যে ফ্রিডমলি বলতেছে যে ওপেনলি, এটা সম্ভব হতো না কখনোই আনলেস যদি আমরা নতুন বাংলাদেশটা না পেতাম। যদি আমরা বলতাম তাহলে তুমি মনে করো কি তুমি আর আমি ডিসকর্ডে বসে থাকতাম? আমরা তো আয়নাগরে যে ডিসকই করতাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু আয়নাগর। আলহামদুলিল্লাহ, আসলে আলহামদুলিল্লাহ যে আমাদের দেশ নতুন করে এক নতুন জাগরণের মুখ দেখলো। সব ক্রেডিট গোইজ টু এই জেনারেশনের জেনজির উপর, ছাত্রদের উপর। ভাই এমন ভাবে কথাটা বলতেছে যেন মনে তুই জেনজি না। অফকোর্স আই এম জেনজি। এখন যে কথাগুলো বলতেছি এগুলো বলা উচিত ছিল যদিও আরও আগে, কারণ এই ভিডিওটা রেকর্ড করা উচিত ছিল অ্যাটলিস্ট 5 তারিখের পর। বাট বিভিন্ন ব্যস্ততার কারণে রোহান আর আমি একজনও আজকে এই আমি বলি যে আসলে হয়েছে কি, ছেলে এখন টাকা কামাইতেছে তাই যেন খুব ব্যস্ত, যার কারণে ওরও কথা বলার সময় না। আর আমি ইদানিং একটু আলিশামি ছিলাম, বাট এখন মোটামুটি আমার নিজের চ্যানেলে একটু রেগুলার হইতাছি। এন্ড স্পেশালি বলতে হচ্ছে যে রোহান বর্তমানে মানে বাংলাদেশের যে এনিমি কমিউনিটি রয়েছে, বাংলাদেশের এনিমি কমিউনিটি যদিও আর কি নট সো বিগ, বাট ভাই একটা কথা কই, এনিমি উচ্চারণ না এনিমে হয়, অ্যানিমে। ও দর্শক আপনারা তো দেখছেন যে আমি মানে এনিমে উচ্চারণ করতে পারি না, কারণ আমি অত এনিমি ফ্যান না ভাই। ঠিক আছে, আমিও আগে এনিমি বলতাম, পরে দেই না ওটা উচ্চারণ অ্যানিমে হয়। দ্যাটস এ গুড নিউজ দ্যাট রোহান বাংলাদেশের যে সব থেকে বড় যে এনিমি যে কমিউনিটি, সেটার সঙ্গে সে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, বিভিন্ন পডকাস্টে কন্টিনিউসলি অংশগ্রহণ করতেছে এবং ভালো ভালো কাজ করতেছে। একটা অ্যানাউন্সমেন্ট দিই, আমি কিন্তু এখন গেমিং কমিউনিটি ঢুকতাছি, বড় পর্যায়ে এখনো ঢুকি নাই, মানে মোটামুটি বিস্ট বাই বিটি ওর সঙ্গে আমি এখন মোটামুটি 2-1টা কোলাবোরেশন করবো, এরকম সামনে আরো প্ল্যান আছে। ওর সঙ্গে আমার মোটামুটি আর কি মানে আমাদের অ্যানিমে কমিউনিটির সঙ্গে ওর সঙ্গে দেখা হয়েছে, তো এরকম সম্পর্ক হয়েছে। এখন ওর সঙ্গে আর কি ফিউচারে মানে ভিডিও বানাবো গেমিং নিয়ে। যাই হোক, রোহানের যে গেমিং চ্যানেলের লিঙ্ক সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। আমার মনে হয় না কেউ আমার ওই গেমিং চ্যানেলে ঢুকবে, দেওয়া না তো সমান কথা। কাদের জন্য হবে চ্যানেলটা, মানে কি গেম খেলো? আপাতত মাইনক্রাফটে বেশি ফোকাস আছে ওটার মধ্যে, আর এবং অন্যান্য গেমও ট্রাই করবো আর কি, ল্যাপটপে আর কি যেটা সাপোর্ট দেবে। যারা মাইনক্রাফট লাভার আছেন ডেফিনেটলি চেক দ্য ডিসক্রিপশন বক্স। এনিপ্রো গেমিং দিছে, এনিপ্রো গেমিং, ও ম্যান। কোটা আন্দোলন এই সকল কিছু শুরু হয় 2018 সালে। এরপর বিভিন্ন কারণে সেটা মোটামুটি স্থগিতের পর্যায়ে চলে যায় এবং 2024 সালে আবারও সেটা পুনর্জাগরণ হয়। জুলাই মাসের কথা, জুলাই 15 তারিখে আর কি মেনলি মারামারি শুরু হয়েছে। এর আগেই তো মনে করো যে এই রাজাকার বললে মনে করো পোলাপাঙ্ক চেতাইলো, পরে যায় আবার ওবায়দুল মানে কাউয়া আবার করলো যে আমার সন্ত্রাস লীগ আছে, তোমাকে মারার লইগা, মানে ঠান্ডা করার লইগা, ঠান্ডা করার নামে পিটাপিটি করে রক্তক্ষরণ করে দিছে। কি সুন্দর করে আমি কথা ঠিক ভাই কাবুয়া করে কইতাছি, যদি আগে কইতাম আমরা দুইজন আয়না করে বসে দুইটা মাইক নিয়ে দুইজন মাইক নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। আজকে আমরা আছি আয়না ঘরে। যদিও জুলাইয়ের 15 তারিখের আগে আন্দোলন ঠিকঠাকভাবে চলছিল এবং জুলাইয়ের 15 তারিখ বিকেলবেলা ছাত্রলীগ, দ্য ওয়ান অ্যান্ড অনলি ছাত্রলীগ ছাত্রদের উপর হামলা চালায় এবং সেখান থেকেই এই নবজাগরণের শুরু। অতঃপর জুলাই 16, 17 এবং পরবর্তী দিনগুলোতে সম্পূর্ণ সারা বাংলাদেশ থেকে সকল স্টুডেন্ট ঝাঁপিয়ে পড়ে যে যার জায়গা থেকে, এমনকি আমাদের বরিশালের স্টুডেন্টরাও বরিশাল সম্পূর্ণভাবে কাঁপিয়ে দিয়েছিল। বাংলাদেশ একদম কি বলবো অন্য পর্যায়ে চলে গেছিল। বরিশালের তো কথা উঠেলি,
তো পুলিশ কিন্তু এখানে কিন্তু সেই লেভেলে টিয়ার গ্যাস ছাড়ছে, এটা আমি এখন পর্যন্ত খালি এমনি জাস্ট ওই বন্ধু বান্ধব বা এই যে আমার এনএমএ যে ফ্রেন্ড আছে তাদের কাছেই বলছি। কিন্তু আমার কিন্তু টিয়ার গ্যাসের মনে করো মুখে যে জ্বালা পোড়া ওটা কিন্তু আমার সহ্য করা লাগছে, কারণ পাশেই তো মেন রাস্তা, মানে কাছাকাছি তো। আমি ছাত্ররা সব ঠিকঠাকভাবে আন্দোলন চালায়, কিন্তু আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সে সম্পূর্ণ বাংলাদেশ যে পুলিশ বাহিনী রয়েছে বাংলাদেশের, তাদেরকে অর্ডার বা আদেশ দেয় ছাত্রদের উপর হামলা চালানোর জন্য। সো ছাত্রলীগ প্লাস পুলিশ বাহিনী এরা দুজন মিলে, এরা দুই দল মিলে আমাদের ছাত্রদের উপর হামলা চালায়। শুধু তাই নয়, হামলা চালাইছে মানে হামলা চালাইছে কোন লেভেলের হামলা, জাস্ট শুট করা শুরু করছে এবং মানুষ একের পর এক মারা যাইতেছিল। ঠিক আছে, রোহানের বাসা হচ্ছে বরিশালের চৌমাথা, এবং বরিশালের স্টুডেন্ট যারা রয়েছে তারা যখন আন্দোলনে নেমেছিল, তো ওরা আন্দোলন করার সময় পুলিশ ওদের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট উড়াধুরা ছুটতেছিল একদম প্রথম থেকেই। তো মানে কি বলবো, যারা মাঠে ছিল, মাঠের কথা তো বাদই, যারা এমনকি বাসা বাড়িতে ছিল তারা পর্যন্ত টিয়ার গ্যাসের আর কি যে গ্যাসের ওই ঘ্রাণের সম্মুখীন হয়েছে। ঘ্রাণ তো বলা উচিত না, মানে ওই বাজে আর কি, ওই মূলগত ওই সম্মুখীন হয়েছে, তাহলে বোঝেন চোখ মুখ জ্বলে আর কি, চোখ জ্বলে কোন লেভেলে কাজ করছে। আর স্টুডেন্ট যারা রাস্তায় ছিল কি লেভেলে যে কষ্ট হয়েছে সেটা আপনারা কল্পনা করতে পারেন। আমি ওটাই ভাবি, শোন মানে দেখ আমার বাসায় খালি কিন্তু মেন রাস্তায় কিন্তু মোটামুটি কিন্তু 1 মিনিট যাইতে লাগে হাইটা, তারপরেও টিয়ার গ্যাস আসছে আমার ঘরে, আমার চোখ মুখ ওখানে জ্বলে শেষ। তারা বোঝ যারা ওখানে লাইভে ছিল তাদের চোখ মুখে কি অবস্থা হয়েছে। রাবার বুলেটের কথা যদি বলি, রাবার বুলেট ব্যাপারটা হচ্ছে এরকম যে রাবার বুলেট সাধারণত মানুষ মরে না, বাট রাবার বুলেট মোটামুটি যখন আর কি মোটামুটি কাছ থেকে শুট করা হয় তখন মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। শহীদ আবু সাইদ তিনি তার জীবন দিয়েছেন সরাসরি পুলিশের সামনে, পুলিশ মানে নিরস্ত্র আবু সাইদকে সরাসরি গুলি করে মারলো, কি পরিমাণ। এবং শুধু আবু সাইদ নয়, এরকম আরও প্রায় শত শত শিক্ষার্থীকে ওরা মেরেছে দিনের পর দিন। তো এইরকম 16, 17, 18, 19, 20 এরকম চলতেছিল। এরকম চলতে হঠাৎ আর কি বাংলাদেশ যে প্রধানমন্ত্রী তিনি দেখতেছিল যে আমাদের যে স্টুডেন্টরা তারা ফেসবুক মানে অনলাইনে তারা আর কি কমিউনিকেট করতেছে, তারা একে অপরের সাথে কন্ট্যাক্ট রাখতেছে, এবং কন্ট্যাক্ট রেখে তারা আর কি প্ল্যান করে আর কি মাঠে নামতেছিল। সো এটা দেখার পর জুনায়েদ আহমেদ পলক, যিনি ছিল আমাদের সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী, তিনি টানা 5 দিনের জন্য সম্পূর্ণ বাংলাদেশে একদম ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয়, ডাটা অফ করে দেওয়া হয়, তারপরে ওয়াইফাই অফ করে দেওয়া হয়, এবং ওই ইন্টারনেট বন্ধ করে আমাদের সকল ছাত্রদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। নট লাইক মানে আহত মারামারি এরকম না, সরাসরি হত্যা করা হয়। এবং পরবর্তীতে টিয়ার গ্যাস না, সরাসরি যে মানে ডাইরেক্ট বাই আর কি গুলি মারা শুরু করছে, জানি না, মানে গুলি করে মারা হয়েছে ভাই। এবং ওই 5 দিনের পর যখন ইন্টারনেট আসলো, ব্যাক আসলো। আচ্ছা একটা কথা মনে বলস নাই, ওই 5 দিনের মধ্যে তো মনে হয় যে মানুষের বাসায় যাইয়ে তারপর মনে করে পোলা বাঙ্গ ধরছে, মানুষের বাড়ি গিয়ে মানে আর কি যারা স্টুডেন্ট ছিল ওদের আর কি ধৈর্য আর কি মারা হয়েছে, এই লেভেলের মানে অত্যাচার করা হয়েছে। কারণ তখন ইন্টারনেট ছিল না, মানুষের সঙ্গে যোগাযোগ করবে, একে অপরে কমিউনিকেট করবে, ছাত্র যে আমার উপর হামলা চালানো হয়েছে, আমি যে রোহানকে জানাবো, সেরকম কোনো ওয়ে ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছিল, কোনো ইন্টারনেট ওয়ে ছিল না। এবং স্টারলিংক তো বাংলাদেশে নাই, সো মানুষ জাস্ট কমিউনিকেট করতে পারে না। এবং যখন ইন্টারনেট আসলো, এরকম এই 5 দিন অনেক কিছুই ঘটছে, সব থেকে বেশি অত্যাচার চালানো হয়েছে। তারপর এই 5 দিনের পরে যখন ইন্টারনেট চালু করতো না ভাই, ইন্টারনেট বন্ধ করার কারণে যেটা হচ্ছে প্রবাসীরা আরো খেপে গেছে, তার রেমিটেন্স আনা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই কারণে ইন্টারনেট বাধ্য হয়ে মনে করো জাতিসংঘ মনে চাপ দিয়েছে, এই কারণে মনে বাধ্য হয়ে আর কি চালু দেওয়া লাগছে ওগুলো উইদাউট এনি নোটিস, উইদাউট এনি কাইন্ড অফ মানে কোনো লিগ্যাল, মানে জাস্ট ইললিগাল ভাবে ডপ করা হয়েছে একটা দেশের। মানে আমাদের বলা যায় একটা সময় মৌলিক অধিকার ছিল কিন্তু 5টা, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কিন্তু বর্তমানে ইন্টারনেট বা এই তথ্য প্রযুক্তি আর কি আমাদের জীবনের সাথে এত অন্যভাবে কানেক্টেড হয়ে গেছে যে আজকে ইন্টারনেট আমাদের মৌলিক চাহিদার মধ্যে কিন্তু। সো এটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে যারা আর কি অনলাইন ভিত্তিক বিজনেস করেন, লাইক ফ্রিল্যান্সিং হতে পারে কিংবা এজেন্সি, লাইক আমিও কিন্তু আমার বিজনেস কিন্তু লাইক অনলাইন ভিত্তিক আমাদের কিন্তু লাইক, ঠিক আছে। সো আমাদের কিন্তু সকল কার্যক্রম বন্ধ ছিল, টাকা লস হয়েছে, অবশ্যই টাকা লস হয়েছে। এবং আমাদের থেকেও যারা বড় পর্যায়ে ছিল তাদের হাজার হাজার কোটি টাকা লস হয়েছে, এবং মারাত্মক অবস্থা হবে। কারণ একটা দেশে এখন আপনার উন্নত দেশগুলোর দিকে তাকান না, আপনারা দেখতে পাবেন যে আর কি সম্পূর্ণ দেশে এখন ইন্টারনেট ভিত্তিক সবকিছু, ইন্টারনেট অনলাইন ভিত্তিক চলে এসছে, ঠিক আছে। বাংলাদেশের মানে পৃথিবীর যারা সব থেকে ধনী একদম ইলন মাস্ক, বিল গেটস, যারা একদম টপ 10 ধনী পর্যায়ে, তাদের কিন্তু সকল ব্যবসা কিন্তু মানে মোস্ট অফ দ্য কিন্তু ইন্টারনেট ভিত্তিক, ঠিক আছে। সো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, যাও বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন কি কথা হয়েছে, আমি এগুলো রিকেপ করতেছি, জাস্ট মনে করতেছি।
যে কি পরিমাণ করা হয়েছে। মানে ভাই শোন, মজার বিষয় কি, যেখানে ইন্টারনেট বন্ধ ছিল, ফোনে তো মেসেজ তো আসতেছিল, কফট ইনফো থেকে মেসেজ আসছে যে ডাটা সেন্টার পুড়ে যাওয়ার সন্ত্রাসীদের ডাটা সেন্টার পুড়ে দিছে, এই কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমি দেখে বিলেক ঝুট বলো, বারবার ঝুট বলো, लेकिन ऐसा नहीं भाई, ऐसा नहीं, ऐसा कैसे होता है भाई। সরকার সরকার যেটা, তিনি তার সবকিছু সম্পূর্ণ দেশকে এমনভাবে কন্ট্রোলে নিয়ে গেছিল যে মানে আমরা সাধারণ মানুষ এক সাইডে, তিনি এক সাইডে, মানে তিনি তার যা ইচ্ছে করবেন, মানে যা ভালো লাগে আমি এক্সপ্লেন দেবে। মানে দেখুন এই যে আজকে আমাদের দেশের উন্নতি মানে উন্নয়ন ঘটে, কিংবা দেশের যে কোনো কিছু আর কি রাষ্ট্র সম্পদ যেটা, সেটা কিন্তু জনগণের টাকা থেকে উন্নয়ন জিনিসগুলো, উন্নয়ন তো ঘুরে ফিরে দেখবেন যে ওটার ভাগিদার কিন্তু আপনিও, বা ওটা বানাইতে আপনিও, আপনাদের কিন্তু আর কি ক্রেডিট আছে, অবদান রয়েছে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তো সেইখানে মনে করেন সরকার জিনিসটি এমন করতেছিল যে, এবং করেছিল যে সম্পূর্ণ বাংলাদেশ তার দখলে, এবং তিনি আমাদের কোনো কৈফত বা জবাব দিতে তিনি বাধ্য না, এই লেভেলে ছিল। ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিল, বিস্তৃত না বলে সরকারে যায়। তারপর ইন্টারনেট আসার পর, ইন্টারনেট আসলো যে অনেক কাহিনীর পর, ইন্টারনেট আসার পর তারপর তো আওয়ামী লীগের সদস্যরা, ছাত্রলীগের সদস্যরা আবার লাফাই পড়ছে, এবং একদিনই প্রায় 100 স্টুডেন্টের বেশি মারা হয়েছিল, রোহান, রাইট? ইন্টারনেট আসার পরে সো ওই তো মানে জুলাইয়ের 20 তারিখ থেকে প্রায় জুলাইয়ের 31 তারিখ, বা ওই 10 দিন, ওই 10-15 দিন, ঠিক আছে, এরকম মানে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে, মানে প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন, এভরি দিন, ঠিক আছে। আর ইন্টারনেট আসার পর যে ইন্টারনেট ঠিক ছিল সেরকম না, ইন্টারনেট ছিল অনেক স্লো, ফেসবুক ছিল বন্ধ, বাংলাদেশ থেকে ফেসবুক মানে বন্ধ ছিল, আইপি বন্ধ ছিল, আইপি যেটা সেটা ব্লক ছিল, তার মানে আমাদের ভিপিএন কানেক্ট করে, এটা কানেক্ট করে তারপর ইউজ করতে হয়েছে, অনেক স্লো ছিল ইন্টারনেট, সম্পূর্ণ ওয়াইফাই। আইপি আমার ভাই সত্যি কথাটা কথা, আমার আইডি 12টা বার দিকে সেই ভিপিএন এর কারণে রেস্ট্রিকশন খাই গেছি, সোজা কথা। ক্ষতি সাধন যে হয়েছে ওটা শুধু 5 দিন না, আমাদের আরো কাউন্ট করতে হবে, 5 দিন 10 দিন, মানে 15 দিনের মতোই, 15-20 দিন নেট মানে স্পিড ঠিকঠাক ছিল না, ঠিক আছে। সো আমাদের যারা অনলাইন ভিত্তিক কাজ করে ওদের তো বিভিন্ন লস হয়েছে। আর তার থেকে বড় কথা ভাই, এত লস বাদ ভাই, আমাদের ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, আমার ছাত্র জনতার মারা হয়েছে নির্বিচারে ভাই, নির্বিচারে গুলি করা হয়েছে সম্পূর্ণ বাংলাদেশে, প্রত্যেকটা কোনায় কোনায় ভাই, পুলিশ, বাংলাদেশ পুলিশ যারা এখন করতে। আর ভাই যখন ভাই এই যে শেখ হাসিনা যে কান্নাকাটি করতো ভাই, ইন্টারন্যাশনাল মিডিয়াতে লেখে যে ক্রোকোডাইল ক্রাই, লাইক সিরিয়াসলি এগুলো কি মানে স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা আমার থেকে না এরকম না। আচ্ছা আচ্ছা, স্বজন হারানোর বেদনা আমি তো জানি, আমার বাবা নাই, আমার মা মারা গেছে, আমি তো জানি স্বজন হারানোর বেদনা কতটা কষ্টের। ভাই আগস্ট যখন শুরু হয়েছে তখন মানুষ আগস্টের 1 তারিখ, আগস্ট বলে নাই তখন আগস্টের মাসকেও মানে প্রথম দিকে যে 5 দিনগুলো, আগস্টের মাসগুলোকে জুলাই হিসেবে কাউন্ট করা হয়েছে, যে কারণ আগস্ট জানেন 15 আগস্ট ওই শেখ পরিবারের জন্য একটা, শেখ পরিবারের 12টা বাজার না মাস, তো মানুষ আগস্টের নামও মুখে নিতে চাইতেছিল না, দ্যাটস ওয়াই তারা আর কি আগস্ট মাসের প্রথম ওই যে 5 দিনগুলোকে আর কি জুলাই মাস হিসেবে কাউন্ট করতেছিল। আগস্টের 1, 2, 3, 4, 5 তারিখ ছিল একদম ভয়াবহ গরম সম্পূর্ণ বাংলাদেশ আর কি, এই কদিন প্রচুর স্টুডেন্ট মারা হয়েছে ভাই, এবং তারপর আমরা যারা ছাত্র জনতা রয়েছে আমরাও রুখে ছিলাম না। লং মার্চ টু ঢাকা এটা হওয়ার কথা ছিল 6 তারিখ, কিন্তু যে কালে দেখা গেল যে 4 তারিখে এতগুলা লোক মারা গেছে, মানে ওটা মনে রেকর্ড, মেবি একদিনের রেকর্ড, মোস্ট হাইস্ট এই সময়। মানে ওই যে বৈষম্য ছাত্র যে আছে আন্দোলনের সমন্বয়ক তারা সিদ্ধান্ত নিয়েছে না ভাই অনেক সময় হয়েছে, আর না, এখন যদি একদিন যদি সময় দিই আরো মারবে, যাতে কালকেই দেই। এবং আগস্টের 5 তারিখে বাংলাদেশের প্রত্যেক কোনা থেকে মানুষ ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দেয়, এটা ছিল মানে রেকর্ড, জাস্ট বাংলাদেশের জন্য একটা রেকর্ড ভাই। 16টা বছর ধরে দেখতেছে, মানে স্পেশালি মানে আমরা জেনজি, আমরা তো মনে কর ছোটবেলা হইতেই দেখতেছে এই জিনিসগুলা, জিনিস তো খুব তো মনে কর মনের মধ্যে জমে রয়েছে ভাই। সবাই মানে কন্ট্রিবিউট করতেছিল, যে মানে কেউ হয়তো মাঠে, এবং যারা মাঠে নামতে পারেনি তারা তো ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট দিয়ে হলেও, এবং সেটা অনেক কিছু ছিল তখন একটা মনোবল। আমরা কিন্তু বিশাল বড় ইনফ্লুয়েন্সার না, কিন্তু আমি মনে করো যে হয়তো মানে ওই লেভেলে মনে অ্যাক্টিভ ছিল না, বাট প্রথম দিন হয়তো একটু হলেও মনে করো কিছু ক্ষেত্রে মনে করো ইশারা ইঙ্গিত দিছে। লাইক কেজিএফ এর কিন্তু একটা আছে না, যে কেজিএফ এর ক্লাইম্যাক্স, আর যে কেজিএফ চ্যাপ্টার 2 যে ফার্স্ট হাফ, ওটার মধ্যে যে আসলো না যে 11টার যে সেনা করে কুচেলায় মানে চলে গেছিল যে কেজিএফ এর যারা কাম করে। আমি কিন্তু ওই ক্লিপ দিয়ে মানুষের বুঝেছি যে মানে হিন্দিতে লিখছিলাম যে সমাজ নেই আলেকো, মানে অল্প দিন মানে বুঝে যাবে এরকম, মানে ওটা দিয়ে আমি বুঝেছিলাম যে জাস্ট যে পুলিশ কিন্তু বেশি না, আমরা কিন্তু বেশি, আমরা চাইলে কিন্তু কুচলে যেতে পারি। রাইট। তারপর আগস্টের 5 তারিখ সেই লং মার্চ, দীর্ঘ লং মার্চের পরে
গণভবন ভোজ দেওয়া হয়, সরি ফর ইউজ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, গণভবন ভোজ দেওয়া হয়। আপনারা দেখছেন যে কি অবস্থা ছিল। আমি ফেসবুকে চালাতেছিলাম, প্লাস নিউজ দেখতেছিলাম, ভাত খাইতেছিলাম, হঠাৎ দেখি শেখ হাসিনা পালাইছে। মানে এটা কেমনে বিশ্বাস, শেখ হাসিনা পালাই, তো তার ফার্স্ট। আরে ভাই আমার কাহিনী শোন। আমি হয়েছে কি, আমার বাসে তো টিভি থাকলেও তো ডিশের লাইন তো আর নাই, নেট তো বন্ধ করে দিয়েছে, ঘুম পাই গেছে, আমি গেছি ঘুমাইয়া। 3টার সময় হঠাৎ আব্বু এসে বলতেছে হ্যালো, তো নেট গেছে, নেট গেছে। তো 3টার সময় হঠাৎ করে আব্বু এসে বলতেছে কি শেখ হাসিনা পালাইছে, নেট নেট আসছে কিনা দেখ। তো আমি দেখতেছি রাউটার এখন লালবাতি চলতেছে, তো আমি রাউটারটা জাস্ট রিস্টার্ট করছি, দেখি হ্যাঁ নেট আসছে। মানে মূলত শেখ হাসিনা পালায় না ঘটনাটা বলছে আমার বোন তো আবার ঢাকায় থাকে। সোশ্যাল মিডিয়া ঢুকে দেখলাম পলাইছে। ফেসবুকে দেখতেছিলাম যে তোর চেঞ্জ পড়ে, আমরা কেউ বিশ্বাস করতে পারি না মানে আসলেই। তারপর দেখি নিউজ চ্যানেলগুলো একের পর এক দিচ্ছে হেডলাইন, ওরে ভাই দিলাম এখন লাভ, এরকম একটা অবস্থা ছিল তখন ভাই। মানুষ এতটা পোল্ট্রি খায় না ভাই, নিউজ চ্যানেল গুলো যেরকম পোল্ট্রি খাইছে। যমুনা নিউজটা আগে থেকেই মনে করো সৎ ছিল, আমাদের ছাত্রদের পক্ষে ছিল মোটামুটি, কিন্তু অন্য যে নিউজ চ্যানেলগুলো সেগুলো মানে দালালেই সরকারের পাওচাটা ছিল। বাট তারপরে কি 5 তারিখের পাতা দেখে ওই নাই, সরকার পলাইছে, সাপোর্টে কেউ নাই, এখন স্টুডেন্টের একটু পোল্ট্রি মেরি সালারে পোল্ট্রি মেলা অনেকে। শুধু নিউজ চ্যানেল না ভাই, বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্স। আমি এখন ভাই ওগুলো বিস্তারিত বলতেছেন, অনেক বড় হয়ে যায় ভিডিও। বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা মনে করেন তখন স্টুডেন্টের পাশে ছিল না, পরে ভাই পোল্ট্রি মোল্ট্রি খাইয়া পুরা আরে আমরা তো তোমাদের পাশেই ছিলাম। না এটা কি, আমরা না একটা ধর্ম বই পড়তাম না ছোটবেলায়, আমাদের স্কুলে যে ধর্ম বই ছিল ওটার মধ্যে এরকম কিরম যেন একটা ছিল যে মানে যারা আর কি ইহুদি বা এরকম কি টাইপের জানিছিল, যে প্রথমে বলবে কি যে মানে উল্টাপাল্টা আকাম করবে, কিন্তু পরে বলতে আরে আমি তো তোমাদের পাশেই ছিলাম, আমি তো তোমাদের সঙ্গেই ছিলাম, ওইরকম কথা মিললে যাইতেছে। আগস্টের 5 তারিখের পর আমাদের নতুন বাংলাদেশের জন্ম হয়, বাংলাদেশ 2.0, এবং নতুন করে আমরা সবকিছু শুরু করি। বাংলাদেশ নতুনভাবে সবকিছু নতুনভাবে গড়া হচ্ছিল। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিলেন, এবং বাংলাদেশে যারা সমন্বয়ক রয়েছে আর কি, প্রধান সমন্বয়ক, ওরাও সরকারের বিভিন্ন দায়িত্ব নিল। কিছু পয়েন্ট নিয়ে কথা বলা উচিত, লাইক যেমন এখন কিন্তু ওয়ালে কিন্তু আর্ট হইতাছে, পোস্টার দেখা যাইতাছে না, খুব মানে এটা খুশি সংবাদ। আমার অনেকদিন একটা শখ ছিল যে ভাই বাংলাদেশটা একটু পোস্টার মুক্ত হোক, কারণ পোস্টারের জন্য কিন্তু পুরো পরিবেশ নষ্ট হয়ে যায়। নতুন করে রাস্তার দেয়ালে যে নতুন যে দেয়ালিকা আঁকা হলো সেটা অসাধারণ ছিল, সব নতুন করে একদম সবকিছু। বিভিন্ন নতুন আর কি সাজে আসতেছিল, গুজব লিগ, আফসোস লিগ, কত যে ভাই আনসার লিগ, মাথা নষ্ট ভাই। আগস্টের 5 তারিখের পর বাংলাদেশে যা কাহিনী ঘটছে একের পর এক, ঠিক আছে। নেটফ্লিক্স ফেল প্রত্যেকদিন, মানে মনে হচ্ছে ওয়েব সিরিজ এপিসোড দেখতেছি প্রতিদিন রাইতে। যারা রাতে 10টায় ঘুমাই গেছে, 9টা-10টার ভিতরে, তারা ওকে ভাই, যারা রাতে 11টা-12টা একটু জাগছে, তারপরে গুজব শুরু। যারা মনে করেন মোটামুটি আর কি 2টা-3টা পর্যন্ত জায়গা থাকে, তারপরে রয়ের কাহিনী ভাই আর বলিস না ভাই, ওই রাত্রে আমি ঘুমাই নাই। যেমন আমার রাজ্যের অভ্যাস। তারপর আবার মনে করেন ওই রাতে 12টার সময় ফেসবুকে ঢুকি ভাই, ওই তারপর ভাই লাইলাতুল গুজবের নতুন কাহিনী শুরু ভাই, রাইতে ঘুম হারাম ভাই। তারপর ডাকাইত, তখন তো বাংলাদেশে আর কি আইন কানুন ব্যবস্থা একদম সম্পূর্ণ বন্ধ ছিল, কারণ পুলিশ তো সব গর্তে পলাইছে। পুলিশ তো মানুষ দেখলে মাঝে বেমন অবস্থা ছিল, পুলিশ মানুষের ক্ষোভ, যেটা যে মানুষ ভাই ঢাকায় ঘুমাইতেছে না, ঢাকায় মনে করেন রাত্রি ভাই, রাত্রি রাস্তায় বসে বিরিয়ানি রান্না করতেছে, রাস্তায় ভাই রান্না চলতেছে, এদিকে রান্না করতেছে, ক্রিকেট খেলতেছে, গান গাইতেছে। কিছু ডাকা ধরতে পারছে, হেরা দিয়ে ভাই কি নাচানো হয়েছে ভাই নাকি। তো তারপর আবার একটা কালো দিন নেমে আসলো আমাদের জন্য, সেটা হচ্ছে এই যে আর কি বন্যা হলো। হ্যাঁ, এই যে ফেনীতে, নোয়াখালীতে যে ইন্ডিয়ার বাঁধের কারণে। তবে একটা ভালো কথা কি রোহান জানো, নতুন বাংলাদেশের মানুষের মধ্যে যে কমিউনিটিটা, নতুন যে ঐক্যতাবাদ, এটা বাংলাদেশ কখনই এর আগে দেখেনি। মানে ফেনীতে বন্যা হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে প্রত্যেক এভরি সিঙ্গেল ওয়ান, সে বাচ্চা হোক, বড় হোক, বুড় হোক, সবাই তাই নিজ নিজ জায়গা থেকে তারা এগিয়ে আসছিল, যা সামর্থ্য আছে এগিয়ে আসছিল। ইন্ডিয়া তো চাইতেছিল এইটাই যে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি, দাঙ্গা শুরু। বাট আসলে ইন্ডিয়া মনে করছে কি বাংলাদেশ হিন্দু মনে, তাগো দেশে হিন্দু কমাতো। বাংলাদেশ সব থেকে বড় ফাউন্ডেশন জানেন, আসুনা ফাউন্ডেশন, কিন্তু আমাদের যে বরিশাল, হ্যাঁ আমাদের বরিশাল থেকে মূলত মন্দির থেকে আর কি বিশেষ একটা অংশ, ওই ফান্ডেশনের বিশেষ একটা অংশ। ওই দুর্গাপূজা আসবে মেবি মনে হয়, দুর্গাপূজার মনে একটা অংশ মনে হয় তারা আসুনা ফাউন্ডেশন বিশাল একটা অংশ আসুনা ফাউন্ডেশনে দান করে দেওয়া হয়। মানে বুঝুন যে কারা, মানে কাদের উপর ঢাকা লাগে ভাই। বাংলাদেশ সবাই এক হয়ে আর কি আগে আসতেছিল, এবং যেটা ছিল জাস্ট মানে অসাধারণ। এখনো এই স্টিল কয়েকদিন ধরে আর কি বন্যা চলতেছে, এটা জানি না এটা শো অফ এর মধ্যে পড়বে কিনা। আমরা কিন্তু স্ট্রিম করছিলাম, তোরে বলছিলাম তো যে হিসাম, আমাদের যে অ্যানিমে কমিউনিটির মধ্যে হিসাম ভাই আছে,
হিসাম ভাই চ্যানেলের নাম হচ্ছে টক্স অ্যাবাউট হিসাম টক্স অ্যাবাউট অ্যানিমে। তো তার চ্যানেলে 24 ঘন্টা লাইভ স্ট্রিম করছে, চ্যারিটি স্ট্রিম। সেখান থেকে আমরাও মায়ের সাথে গেছি, আমরা ইউটিউবাররা গেছি, তারা একটু মানে এন্টারটেনমেন্ট করছি যে যাই হোক। তো সেখান থেকে আমরা কালেক্ট করছি টোটাল 12,200 কত টাকা জানি খেয়াল নেই আমার, 12,200 প্লাস আর কি। পরবর্তীতে আর কি আসুনা ফাউন্ডেশনে আমরা দান করছি। না এটা সব অবশ্যই না, কারণ আর কি যে যার জায়গা থেকে পারছিল ভাই। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি তো বাংলাদেশে কোনো জায়গায় বন্যা হলে তিনি একটু ভিডিও করে স্বজন হারানোর বেদনা এরকম আর কি ইমোশনাল আর কি করে আর কি সেরকম করতেছিল। বাট আমাদের প্রধান উপদেষ্টা তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সব এরকম ভিডিও না করে ভাই, তিনি আসুক্কা আইয়া বলে যে ভাই আমরা 1,000 কোটি টাকা, রাইট, 1,000 কোটি টাকা তোমাদের ওরকমই ছিল। এটা কি আগের বাংলাদেশে কখনো সম্ভব ছিল? এই যে যা যা ঘটলো, এই যে আগস্টের 5 তারিখের পরে এই যে গত এক মাসে অলমোস্ট 1 মান্থ 25 ডেজ প্লাস যা ঘটলো, এটা বাংলাদেশের আগে ঘটেছে? যে ফ্রিডম সবার মতো যে আজ কি মানে স্বাধীনতার স্বাদটা যে অনুভব করতেছে, এটা আগে কখনো পারতেছিল? অফকোর্স নট। একটা মানে ধরেন একটা দল বিরোধী একটা জাস্ট কথা হয়ে গেলে, একটা ওয়ার হয়ে গেলে তাদের আর কি সরাসরি আর কি জেলে আয়না পরে মারিয়ে দাও, করে দাও, কোনো স্বাধীনতা ছিল না ভাই। এই 15, 16, 17 বছরে যে কতজন মানুষ গুম করা হয়েছে, পরে তো আয়নাঘর থেকে আপনারা দেখছেন যে মানে কীভাবে মানুষ বের হইতেছে, কীভাবে মানুষ মানে নির্বিচারে আর কি এরকম করা হয়েছে, সেগুলো বললে শেষ হবে না। কি লেভেলে যে ভাই টাকা দিয়ে মাইরা খাইছে। লাস্ট উদাহরণ খালি মেট্রো রেল কাউয়া বললো যে মেট্রো রেল না, মেট্রো রেল 1 বছরও ঠিক হবে না, এর পিছনে 300 কোটি টাকা লাগবে। তো 300 কোটি টাকা 50 কোটি টাকার কম সাইডে গেছে। মানে ভাই তুই কি বুঝতে পারতেছ ভাই, 37 দিনে 1 বছর হয়। 37 দিনে 1 বছর, মানুষ মিম শেয়ার করে। যারা ইন্টারস্টেলার মুভিটা দেখছেন, আই হোপ তারা কোনো মিম শেয়ার করছে আর কি, এখানে 1 বছর, এখানে এই কদিন, মানে এইরকম ছিল অবস্থা। এই তো তাই বুঝুন যে এই সরকার বা পূর্বে সরকার কি পরিমাণ টাকা মানে জানেন কত হাজার কোটি টাকা, আমি বুঝতে পারতেছি কমে 50 কোটি টাকা, কমে 300 কোটি টাকা। উদাহরণ তো আরো আছে ভাই, হাজার হাজার উদাহরণ আছে এরকম যে কত পরিমাণ টাকা মারা হয়েছে। এবং কোনো কিছু সরকারি কোনো কিছু এই তো হয়েছে রূপনগর না কি কয় জানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা, ওখানে জানি কত টাকা নাকি জানি উদাও। বাংলাদেশের প্রত্যেক সেক্টর থেকে, সরকারি সব সেক্টর থেকে আর কি যেখানে লাগে 1 টাকা, সেখানে দেখানো হয়েছে 20 টাকা লাগবে, যেখানে 20 টাকা বাজেট লাগবে, ঠিক আছে, বাট 1 টাকা করে 15 টাকা পকেট ঢুকে নিয়েছে, এরকম চলতেছিল। বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা আর হবে না, হবে না। বাংলাদেশ সব কিছু মানে এভরিথিং বাই কন্ট্রোলে আসবে। বাংলাদেশের যে মানুষের যে এত বাজে অবস্থা, সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাওয়ার পথে এবং ঠিক হয়ে যাবে, এমন বাংলাদেশে আমরা চেয়েছিলাম। ও আমি একটু বলি, এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। কিছু লোক আপনারা জানেন কাদের কথা বলতেছি, কাদের কথা মেনশন করতেছি। আমার কাছে গালি নতুন বাংলাদেশে কয়েকটা রিকোয়েস্ট দিই, সেটা হচ্ছে প্রথমত পেপালটা আনেন। পেপালটা আনলে মনে করেন আমরা একটু মনে করেন কিছু সাবস্ক্রিপশন বা কিছু যদি কিনতে চাই, তাহলে আমাকে মনে করেন ডলার দেওয়া যেত, মানে কেনা লাগলে পেপাল ব্যবহার করতে পারবো। সো প্লিজ একটু পেপালটা আনার তাড়াতাড়ি ব্যবস্থা করেন। যে দেশ স্বাধীন হয়েছে এরপর আর কি যার যা দাবি, সেটা পার্সোনাল হোক রাজনৈতিক, যার যা দাবি সবাই শাহবাগ চলে যায় ভাই। মানে পান থেকে মানুষ ভাই শাহবাগ, মানে শাহবাগ, এবং শাহবাগ মামাবাড়ির আবদার হয়ে গেছে এরকম অবস্থা ভাই। ঠিক আছে, কিছু হইলেই ভাই শাহবাগ লয়, শাহবাগ লয়। এই 2 থেকে ভাই রিক্সা, অটো রিক্সা ভার্সেস প্যাডেল রিক্সা ভাই, কি একটা অবস্থা ভাই। যেই বাংলাদেশ থেকে এই কুফা সরকার চলে গেল, বা কুফার যতগুলো মানে এই ছিল দায়িত্ব ছিল, ফুটবল ক্রিকেট ভাই সব জায়গাতে জিততে যাইতেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা জানেন, তিনি দেবদাস চক্রবর্তী। আরো কাহিনী আছে, সেটা হচ্ছে যখন আওয়ামী লীগের মানে পতন হলো এত দীর্ঘ 15-16-17 বছর পর, তখন কিছু মানুষ সেটা বলতেছিল যে আওয়ামী লীগের ভাই যা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু বলে না, কারণ তিনি দেশ স্বাধীনে অনেক তার ক্রেডিট আছে। 1972 থেকে 1975, 1972 থেকে 1975 সালের কোনো ঘটনাই আপনি কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইগুলোতে পাবেন না। মানে ধরুন আমার অবকোর্স ভাই প্রত্যেক মানুষ মানে প্রত্যেকের কিন্তু পজিটিভ নেগেটিভ সাইড থাকতে পারে, ঠিক আছে। এখন আর কি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেটা করছে এই গত 17 বছর দীর্ঘ 71-এর পরে যুদ্ধ শেষ মানে যুদ্ধ থেকে একদম এই 50+ বছরে আর কি তিনি শুধুমাত্র আর কি পজিটিভগুলো ভালোগুলোই শুধু প্রচার করে আসছে, তাদের কোনো খারাপ দিক নেই এবং ভালোগুলোই প্রচার করে আসছে। আমি স্বীকার করি বঙ্গবন্ধু মানে সোজা বাংলায় বলতে গেলে ভাই শেখ মুজিবের মতো ফেরেশতা হইতেই পারে না। হ্যাঁ, তিনি মানে জাতির পিতা। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে ঠিক আছে এটা মানি, আমরা সবাই কিন্তু মানি শেখ মুজিবুর রহমানের ভালো দিক ছিল, তিনি আর কি বাংলাদেশে অনেক কিছু ক্রেডিট ছিল, অবশ্য ছিল, এটা এগ্রি। কিন্তু
ডার্ক সাইডগুলো সেগুলো তো কখনো আমাদের সামনে কখনো প্রকাশ করা হয় নাই, কেউ প্রকাশ করতে গেলেও তাকে আয়না করে ঢুকানো হয়েছে, সেগুলো কি বলবেন ভাই? মানে মানে টোটাল আর কি অন্য এর মধ্যে 1900 আর কি এই যে গত 50 বছরে কিন্তু বিভিন্ন দল ক্ষমতায় আসছে, শুধু আওয়ামী লীগ মানে বিএনপি অন্যান্য বিভিন্ন দল ক্ষমতায় আসছে, বাট তারপরেও কিন্তু অন্য দল ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু দেখা গেছে যে ওই ডার্ক সাইডগুলো কিন্তু কখনো মানে একদম মানে স্বতন্ত্রভাবে কিন্তু একদম প্রকাশ করতে দেওয়া হয় নাই। কারণ ধরেন অন্য দল ক্ষমতায় ছিল, তখন বিএনপি ক্ষমতা ছিল, বাট তারপরে কিন্তু আর কি আওয়ামী লীগ একটা দল, মানে আওয়ামী লীগ একটা দল আর কি, তারা হয়তো ক্ষমতায় না থাকলেও তাদের কিন্তু একটা বিশাল একটা এজেন্ডা ছিল, তারা আর কি এগুলো করতে দেয় নাই, কখনো করতে দেয় নাই। সো আপনার 1972 থেকে 1975 যদি আপনারা অনেক কিছু যে ডার্ক সাইডগুলো জানতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের কয়েকটা বই সাজেস্ট করতে পারি। আমি 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 ডিসক্রিপশনে ওগুলো বইগুলো আমি কিছু কয়েকটা নাম হয়তো দিয়ে দেবো, বাট একটা হচ্ছে আমার ফাঁসি সেই, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান রেন্টু, ঠিক আছে? সো এই বইটা মাস্ট পড়বেন, আমি অনেককে সাজেস্ট করি, বিশেষ করে এই বইটা মাস্ট সাজেস্ট করি। তারপরে আরও রয়েছে কয়েকটা, মেজর ডালিম, আমি মেজর ডালিম বলছি, ঠিক আছে? তারপরে কয়েকটা বই রয়েছে, আমি সেগুলো আর কি সাজেস্ট করবো, সেগুলো একটু পড়েন ভাই। আর অলরেডি আপনারা জানেন এইগুলো সম্পর্কে অবগত আপনারা আছেন, যেটা আমরা জানি অফকোর্স, বাট তারপরে এগুলো একটু প্রয়োজন, কারণ জানা প্রয়োজন বাংলাদেশের ইতিহাসে যে গত 50 বছরে ডার্ক সাইডগুলো কী কী হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ তারা নাকি কত বাজে বাজে জিনিস করছে এই এত বছরে, ঠিক আছে? সেগুলো একটু জানা প্রয়োজন। আমরা এমন না যে এই আওয়ামী লীগ আছে তারপরে সেজন্য আমরা বিএনপি সাপোর্ট করছি, এরকম না ভাই। আর প্রত্যেক দলেরই ভাই কাহিনী আছে ভাই, প্রত্যেক দলেরই ভাই বাজে ডার্ক সাইড আছে। সেটাই ভাই মানুষ কোনো সময়, আমি একটা কথা, বর্তমান জামানায় সব মানুষ ফেরেশতা না ভাই, তার প্রত্যেক খারাপ সাইড আছেই, সেটা তোর হোক বা আমার হোক। ওপেন এত কথা বললাম, ঠিক আছে? এগুলো যাতে স্বতন্ত্র বলতে পারি, সমালোচনা করতে পারি। সমালোচনা না করতে পারলে কিসের স্বাধীনতা ভাই? তখন তো ডিক্টেটরশিপ ওটা হয়ে যায়, সরি স্যার, ঠিক আছে? সো আমরা এবং এরকমটা যে ভবিষ্যতে যে দলের ক্ষমতা আসুক না কেন, ধরুন বিএনপি ক্ষমতা আসছে বা অন্যান্য দল ক্ষমতা আসছে, ঠিক আছে, যে দলের ক্ষমতা আসুক না কেন, ওই দল ক্ষমতা থাকা অবস্থায় আমরা যেন সমালোচনা করতে পারি। কারণ আমরা শুধু তো আমরা তো সেটা ওটার ওই দলের পজিটিভ সাইড নিয়ে কথা বলবো, আমরা নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে পারি। আমাদের স্বাধীনতা থাকা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, নাহলে কি স্বাধীন ভাই? ইনশাল্লাহ এটা হবে 100%। কারণ অন্যান্য যে কোনো দল আর কি কোনো কিছু করার আগে 100 কোটি বার ভাববে যে এত রানিং এই মানে আওয়ামী লীগের মতো সরকার মানে আজকে এই স্টুডেন্টের পতন করছে, অন্য কেউ তো ছাই ভাই। একটু এই জায়গায় একটু স্যাড মিউজিক লাগাবে, ঠিক আছে? ঠিক আছে ওকে গাইস, তোমরা বুঝলে না, আমি অনেক চাপে ছিলাম, বিশ্বাস করো আমি অনেক চাপে ছিলাম, আমি তোমাদের সাথেই ছিলাম, প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি বারবার ইশারা দিয়েছি, আমি বারবার বুঝতে চাইছি আমি কতটা চাপে আছি। গাইস আপনাকে বুঝছেন কাজে মেনশন করে সেখানে যে নাম বলি না, এত কি তো হইদেব ফ্রিদি বন্যা হওয়ার পরে যারা আর কি এই তো হইদেব সহ যারা আর কি মোটামুটি এই হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত ছিল, ওরা সাহায্য করতেছিল। যাও এখন কেউ কিছু বলা দরকার নেই, এখন সবাই ভাই কেন, কারণ এখন মানুষ বাঁচাইতে হবে বন্যায়, এই আর কি। তারপরে সব কিছু ইনশাল্লাহ তো ঠিক হয়ে যাবে, তারপরে আর কি সব বিচার হবে ভাই, ঠিক আছে? কাউরে ছাড় দেওয়া হবে না, কেউ অপরাধ করলে তার মানে মূল কথা ভাই সব কিছু নৈতিকতার মধ্যে চলবে, কেউ অপরাধ করছে তার শাস্তি হইতে বাধ্য ভাই, ঠিক আছে? তুই অপরাধ করছো তোর শাস্তি দিতে বাধ্য, আবার তুই ভালো কাজ করছো ক্রেডিট পাবি, রাইট? কারণ এটাই হচ্ছে রিয়েল স্বাধীনতা, যে যার প্রাপ্য, যে যেটার প্রাপ্য সে সেইটাই পাবে। পাকিস্তানে জানেন কি হইতেছে? পাকিস্তান এখন চলছে তুমি কি আমি কে, বাংলাদেশ। যাই হোক, তারপর আমরা যদিও ইন্ডিয়াকে বয়কট করতেছি, তারপর কিন্তু ইন্ডিয়ার কিন্তু কলকাতার কিন্তু করতেছে একটা আন্দোলন চলতেছে। আমি একটা কথা বলি, যদিও আমরা জানি এই ক্ষেত্রে আমি গালি খাইতে পারি, যে ভাই ইন্ডিয়া বাদ দাও, পুরো সারা দেশে বলে কারণ সবাই কিন্তু খারাপ না, কিন্তু সারা দেশে আছে কিছু পাবলিক আছে খারাপ, কিছু পাবলিক আছে ভালো। আমি শুধুমাত্র ইন্ডিয়ার খালি ওইসব পাবলিকরে হেট করি যারা মনে করো মুসলিম হেট করে, বাংলাদেশ হেট করে, এটা সত্য এদেরকে আমি হেট করি। যারা বাংলাদেশ সাপোর্ট করে তাদেরকে আমি হেট করি না, সোজা কথা। 1971 যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল তখন আর কি ভারতের তখন আর কি সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি এই যে বাংলাদেশে যারা আর কি মুক্তিবাহিনী কিভাবে গঠিত হয়, এই যে বাংলাদেশের সাধারণ জনগণ রয়েছে যারা আর কি মানে স্বাধীনতা ইচ্ছুক, তাদের আর কি ওরা আর কি ইন্ডিয়া গিয়ে সরকার ইন্দিরা গান্ধী তিনি আর কি ওদের ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং দিয়ে ওদের মুক্তিবাহিনী গঠন করা হয়েছে, ইন্ডিয়ান আর্মি ট্রেনিং দিয়েছিল, মুক্তিবাহিনী হয়ে তারা আর কি তারপর আর কি যুদ্ধে নামছে। তো তখন হিসেবে ইন্দিরা গান্ধী কিন্তু আর কি ভালো কাজ করছে, কিন্তু ঠিক আছে তখন কিন্তু হেল্প করছে, ভালো কাজ করছে। এবং তখন আমাদের শত্রু দেশ ছিল পাকিস্তান, কারণ পাকিস্তানে তখন আর কি সরকারি ব্যক্তিবর্গ ছিল, তখন তারা পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ছিল, ঠিক আছে? সো এর কি বাট সময়ের সাথে সবকিছু চেঞ্জ, এটা সত্য। তখন ইন্ডিয়া বন্ধু ছিল, এটা সত্য, এবং পাকিস্তান শত্রু ছিল, ঠিক আছে? যদিও সম্পূর্ণভাবে না, বাট ছিল এরকম আমি জানি। বাট এখন বর্তমানে অনেক এরকম হয়ে গেছে, পাকিস্তান মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। আমার নতুন ভিডিওতে বলছি যে এরকম একটা মিম, আমি তো মিম রিভিউ করছিলাম, তো এরকম সামনে আসছিল যে তুমি কে আমি কে, রাজাকে রাজাকে, তুমি কে আমি কে, বাংলাদেশ।
তো পাকিস্তান বাংলাদেশে আমরা এই সময় বলছিলাম যে আমি পাকিস্তানের সাপোর্টে আছি, এখন আবার অনেকে জানি 71 চেতনা নিয়ে আনতে পারে, তো তাদেরকে আমি বলে রাখতেছি সময় পাল্টে গেছে, জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। তো এখন নিজ চোখে দেখতেছে যে কে আসল বন্ধু আর কে আসল শত্রু। উই আর লুকিং ফর শত্রু। উই আর লুকিং ফর শত্রু। তাও মনে করি বলতে গেলে ডিটেইলি বলি নাই, আমি যদি ডিটেইলি বলতাম মিনিমাম 4-5 ঘন্টার একটা পডকাস্ট হয়ে যেত। উই আর লুকিং ফর শত্রু, কে বন্ধু কে শত্রু এগুলো একটু চিনে রাখবেন প্লিজ, কারণ সময় চেঞ্জ হয়, সবগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? এগুলো সবাই মনে রাখবেন, কারণ সোলেমান সুখন বলেছে পরিপূরকের হিসেব নিতে হবে, আমরা কিন্তু পরিপূরকের হিসাব নেব। ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা দেখছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। উই আর লুকিং ফর শত্রু। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড লাক, বাই বাই। আর আমি খুব প্রেসারে আছি, আমি খুব পেশাতে আছি, আমি খুব চাপে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।